আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা দেখতে দেখতে বছরের প্রায় 6 মাস পার করে দিলাম। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে বিভিন্ন চ্যাপ্টারগুলো যথাসম্ভব অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন শুরু করব প্রাকবার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো আমাদের রয়েছে সেখান থেকে কিছু পড়ার। প্রিয় শিক্ষার্থীরা, বইটা হাতে নাও তোমরা। গার্হস্থ্য বিজ্ঞান বইটির 4র্থ অধ্যায়ের সম্পদের ব্যবস্থাপনা অধ্যায়টি আমরা আজকে পড়ব। সম্পদের ব্যবস্থাপনা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছ সম্পদ যে আছে সেটা কি করে ব্যবহার করব তার পদ্ধতি, কি বলে একেবারে সিস্টেমেটিক ব্যবস্থা, তাই না? ব্যবস্থাপনা জিনিসটা কি? তোমার যে সম্পদ আছে সেটাকে একদম সঠিক নিয়ম মতো সকল চাহিদা পূরণ করার মতো করে ব্যবহার করা, অপচয় না করা, সঞ্চয় করা ইত্যাদি, তাই না? এই কাজে কি বুদ্ধি, মেধা ইত্যাদি প্রয়োগ করে, সেই যে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা পড়েছ না, ওই রকম। তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি সম্পদের ব্যবস্থাপনা। আমরা জানি সবচাইতে গুরুত্বপূর্ণ 3টা গৃহ সম্পদ কি, সবচাইতে মূল্যবান, সব কাজে লাগে। নামগুলো জানা আছে তোমাদের? চলো আমরা দেখি। অর্থ, সময়, শক্তি। অর্থ, সময়, শক্তি। অর্থ মানে কি? অর্থ মানে এখানে টাকা পয়সা। সময় 2 রকমভাবে, প্রতিদিন 24 ঘন্টা প্রতিটি ব্যক্তির, আবার প্রতিটা ব্যক্তির আয়ু। আর শক্তি হলো তোমার শারীরিক শক্তি, মানসিক শক্তি। শারীরিক শক্তি দিয়ে গৃহের বিভিন্ন কাজ আমরা সমাধা করি, মানসিক শক্তি দিয়ে তো আমরা পুরো জীবনটাকেই চালিয়ে নিই, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক অর্থ সম্পদ নিয়ে। আমরা এই চ্যাপ্টারে 3টা সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা নিব ধারাবাহিকভাবে। প্রথমেই আছে অর্থ সম্পদের কথা। অর্থটা কি? টাকা পয়সা। টাকা পয়সা আমরা বিভিন্নভাবে উপার্জন করে থাকি পরিবারে, চাকুরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, ফসল বিক্রির টাকা, তাই না? বিভিন্নভাবে অর্থ উপার্জন হয়। সেই অর্থ এক এক পরিবারে এক এক খাত থেকে আসে। কোনো পরিবারে একটা খাত থেকে আসে, কোনো পরিবারে একাধিক খাত থেকে আসে। সেই অর্থগুলোকে আমরা গুছিয়ে আয়টাকে, সম্ভাব্য আয়টাকে একসাথে করে তাকে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করে ব্যবহার করব। কেন বলো তো? তাহলে কি হবে? আমাদের সম্পদের অপচয় হবে না। আমাদের মূল উদ্দেশ্যই তো সম্পদের অপচয় রোধ করে সর্বোচ্চ চাহিদা পূরণ। আবার সম্পদের একটা মৌলিক বৈশিষ্ট্য কি? সকল সম্পদ সীমিত। মানুষের চাহিদা অফুরান, চাহিদার যেন কোনো শেষ নেই আমাদের, কিন্তু সেই অনুপাতে সম্পদগুলো সীমিত। এটা সম্পদের একটা মৌলিক বৈশিষ্ট্য। তোমরা গৃহ সম্পদ চ্যাপ্টারে জিনিসগুলো পড়েছো, তাই না? সম্পদের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, সে কারণেই সম্পদের ব্যবস্থাপনা করা জরুরি। যেন ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়? অল্প সম্পদ ব্যবহার করে অনেক কাজ করা যায়, তারপরে সম্পদের অপচয় রোধ করা যায়, সর্বোচ্চ চাহিদা পূরণ করা যায়। ঠিক আছে? তাহলে আমরা পড়ছি আজকে অর্থ সম্পদ সম্পর্কে একটু ধারণা নিব, সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কে। তাহলে আমাদের কি জানতে হবে? অর্থের ব্যবস্থাপনা, তাই না? অর্থের ব্যবস্থাপনা মানেই হলো ওই যে প্রপার ওয়েতে টাকাটা ব্যয় করা। ওটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় অর্থ সম্পদ নিয়ে, তার নাম হলো বাজেট। এই সম্প্রতি আমাদের রাষ্ট্রীয় বাজেট ঘোষণা হয়েছে, জানো তো তোমরা সবাই, তাই না? জাতীয় সংসদে সেটার উপরে আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক চলছে। তারপরে এই মাস শেষ হতে হতে বাজেট পাস হবে, অনুমোদিত হবে। ওর মধ্যে কিছু কিছু প্রস্তাব পরিবর্তন হবে, নতুন কোনো প্রস্তাব ঢুকবে, সংশোধন হবে, এদিক ওদিক করে একটা আগামী অর্থ বছরে
পহেলা জুলাই থেকে আগামী বছর জুন পর্যন্ত 1 বছরের রাষ্ট্রের কোন খাতে কত টাকা কী কাজে ব্যয় হবে, টাকার উৎস কী ইত্যাদি নিয়ে বাজেট সেশন চলছে এবং আশা করি তোমরা এ সম্পর্কে কম বেশি জানো। ওই রকমই একটা ব্যবস্থাপনা আমাদের পরিবারেও হয়ে থাকে, মা বাবা করে থাকেন, হয়তো তারা ওইভাবে লিখে করেন না বা তোমাদের অত নজরে আসেন না, কেউ কেউ করতেও পারেন। পরিবারে তাহলে কি করা হয়? পরিবারে হলো মাসিক বাজেট করা হয়। রাষ্ট্রের বাজেটটা হয় রাষ্ট্রীয়, সারা বছরে তার আয় কোথা থেকে কত আসবে, ট্যাক্স থেকে কত আসবে, বৈদেশিক মুদ্রা কত আসবে, তাই না, ইত্যাদি থেকে বাজেট নির্ধারণ করে। তো সে সম্পর্কে আমরা জানবো, খোঁজখবর নিব, বাট আজকে আমরা বলব পারিবারিক বাজেটের কথা। অর্থ ব্যবস্থাপনা মানে হলো বাজেট করা। বাজেট করা মানে কি? তোমার সম্ভাব্য আয়ের উপর ভিত্তি করে তোমার পরিবারের যাবতীয় চাহিদা পূরণের জন্য অর্থ বরাদ্দ করা, অর্থাৎ বিভিন্ন চাহিদা পূরণের নিমিত্তে জন্যে তোমার মাসের সম্ভাব্য আয় কত সেটা জেনে সেই টাকাটা চাহিদা অনুযায়ী সকল চাহিদার বিপরীতে বন্টন করা। ঠিক আছে, এটাই হলো বাজেট। বাজেটের সংজ্ঞা তাও তোমরা বইয়ে পাবে, তোমরা সেভাবেও লিখতে পারো। তাহলে আমরা কি পেলাম? অর্থ ব্যবস্থাপনার জন্য প্রয়োজন বাজেট। আচ্ছা, গেল। এই বাজেট যদি তুমি তৈরি করো, কেন তৈরি করবে বাজেট? চলো আমরা এখানে কিছু পয়েন্টস লিখে রেখেছি, চলো একটু দেখি। বাজেট করলে কি কি সুবিধা হয়? তো আমরা জানি যে সম্পদ ব্যবস্থাপনা রীতি অনুসরণ করে ব্যবহার করলে সম্পদের অপচয় রোধ হয়ে যায়, সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। আয় ব্যয়ের ধারণা দেয়। কিভাবে দেয় আয় ব্যয়ের ধারণা? তুমি যখন বাজেট তৈরি করবা তখন তোমাকে আয় জানবা না, আয় কত, 20,000 টাকা, 30,000 টাকা, না 50,000 টাকা, না 1 লক্ষ টাকা। সেই টাকার ভিত্তিতে তুমি ব্যয়ের তালিকা তৈরি করবে না? হ্যাঁ, তাই আয় ব্যয় সম্পর্কে ধারণা দেয়। অপচয় রোধ করে। কেন? বাজেট করা মানে প্রতিটা খাতের ব্যয়ের জন্য তুমি টাকা নির্দিষ্ট করে দিয়েছ, এলোমেলো খরচ হয় না, ওই নির্ধারিত টাকার মধ্যেই খরচটা করে। কোনো কাজ খরচ দুবার করা হয়ে যায় না। যেমন পোশাক খাতে ব্যয়ের একটা উদাহরণ আমি দিই। তুমি যদি পোশাক খাতে ব্যয়ের একটা নিয়ম কি, তোমার চাহিদা কি আগে সেটা জানতে হবে। চাহিদা মানে কি পোশাক তোমার দরকার, ঘরে পরার পোশাক দরকার, না ইউনিফর্ম দরকার, না তোমার পার্টিতে যাওয়ার পোশাক দরকার, কয়টা দরকার, সেই মোতাবেক কেনো না। আর না জেনে যদি তুমি কেন এলোমেলো কেনা হবে, যেটা আছে সেটা আরও কেনা হয়ে যাবে, তখন কি হয়? অপচয় হয়। তাই বাজেট করলে কি হয়? একেবারে সব কিছু লিখিত থাকে, তো একেবারে তুমি ক কেজি ডাল কিনে রাখবা সেটাও তোমার থাকে বাজেটে নির্ধারিত, যে কারণে অপচয়টা হয় না। সঞ্চয় সাহায্য করে। তুমি যখন বাজেট করে তোমার আয়কে ব্যয় করবে চাহিদা পূরণের ক্ষেত্রে, তখন তোমাকে সঞ্চয় করতেই হবে। এটা বাজেটের একটা নিয়ম। সেটা 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, তাহলে কি হয়? কিছু না কিছু তোমার জমে। এরপর চাহিদার গুরুত্ব দেয়। ওই যে যেহেতু প্রি প্ল্যান করে নেয় যে কোন কাজটা কোন কোন খাতে ব্যয় হবে, কোনটা গুরুত্বপূর্ণ, সেটা আগে চলে আসে। চাহিদার গুরুত্ব দেয় বিধায় কী হয় বলো তো? গুরুত্বপূর্ণ চাহিদা বাদ যায় না, ফলে পরিবারে কি অসন্তোষ সৃষ্টি হয় না, সদস্যদেরকে বিড়ম্বনা বা অসুবিধায় পড়তে হয় না, ঠিক না? এরপরে আছে মিতব্যয়ী হতে সাহায্য করে। তোমার টাকা যখন নির্দিষ্ট থাকবে তখন কিন্তু তার বাইরে কিন্তু খরচ করতে পারবে না। তোমার টোটাল টাকাটা তুমি 1 মাসের জন্য সম্ভাব্য আয়ের একটা তালিকা করে রেখেছ, তাহলে কিভাবে তুমি অপচয় করবে? ওই নির্ধারিত টাকার, ওই একটা খাতের নির্ধারিত টাকার মধ্যেই তোমাকে ব্যয়টা নির্বাহ করতে হবে। তার ফলে কি হয়? অপচয় হয় না এবং মিতব্যয়ী হতে হয়। কারণ ওর বাইরে তুমি যেতে পারবো না, আমার তো অন্য জায়গায় টাকা নাই যে ওটা আমি ব্যয় করবো। তখন কি হয়? মানুষ মিতব্যয়ী হয়ে যায়। মিতব্যয়ী হলে কি হয়? এই ধরনের মিতব্যয়ী হলে মানুষ কিন্তু কখনো বিপদে পড়ে না, অর্থ কষ্ট পড়ে না, তা ধার করতে হয় না। সময় শক্তি বাঁচায়। কিভাবে? আমার তো সব প্ল্যান করে মাসের শুরুতে আমি লিখে রেখেছি, এই কি কিনবো, আমার খাবার খাতে খরচ কত, কি খাতে কত খরচ করব, পোশাক খাতে খরচ কত, ছেলে মেয়ের টিউশন ফিয়ের টাকার জন্য টেনশন করতে হয় না, কারণ ওটা তো আমি আগেই নির্দিষ্ট করে রেখে দিয়েছি। এতে কি হয়? সময় বাঁচে, মানসিক শক্তি বাঁচে, তাই না? দুশ্চিন্তা করতে হয় না। সদস্যদের সন্তুষ্টি প্রদান করে, তো আমরা বুঝতেই পারছো। যখন
প্রপার ওয়েতে তুমি সুন্দর একটা সিস্টেমের মধ্য দিয়ে অর্থ ব্যয় করবে, চাহিদার গুরুত্ব দেবে, তখন দিন শেষে কী হবে, তোমার সদস্যরা সন্তুষ্ট থাকবে। এই যে বাজেটের কথা আমরা পড়ছি, চলো তো মনে মনে তো মনে হচ্ছে একটা বাজেট তৈরি করেই ফেলি বাসার জন্য, করবে তোমরা, তোমাদের আমি দিব করতে। বাজেটের তাহলে খাত কী, কোন কোন খাতে আমি টাকা বরাদ্দ করব, মোটের উপরে এর ভেতরে আরও উপখাত আছে, আমরা যখন বাজেট তৈরির নিয়মটা পড়াবো তখন তোমরা দেখতে পাবে। খাদ্য খাত, সবার আগে কি লাগবে, খাদ্য খাতের বরাদ্দ। মনে করো একটা পরিবারের মাসিক আয় 50,000 টাকা, পরিবারের সদস্য 4 জন, উনি কী করবেন, নিদেন পক্ষে 15,000 টাকা হয়তো খাদ্য খাতের জন্য বরাদ্দ রাখবেন। একেবারে চাল থেকে ধরে, মাছ থেকে ধরে, চা পাতা, বিস্কিট, চিনি সব চলে আসবে এখানে, ঠিক আছে। এরপরে বাসস্থান, বাসস্থান মিন্স যদি ভাড়া বাড়িতে থাকে বাড়ি ভাড়া রাখতে হবে না, ওটা বাদ দিয়ে কি চলা যাবে বাড়ি ভাড়া না দিয়ে, না। এরপরে দ্বিতীয় খাতেই আসবে বাসস্থানের খরচ, বাড়ি ভাড়া, বাড়ি হলে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি। আর যদি নিজস্ব বাড়ি হয় তাও কি করতে হয়, বিভিন্ন বিল, মেনটেনেন্স, ট্যাক্স এগুলোর বরাদ্দ রাখতে হয়। এরপরে বস্ত্র, এরপরে আসে কি বস্ত্র খাতের ব্যয়, পোশাকে কোন ধরনের পোশাক, কোন সদস্যের কোন ধরনের পোশাক প্রয়োজন, তার জন্য একটা অর্থ বরাদ্দ রাখা হয়, সেটা দিয়ে ওই ব্যয় নির্বাহ করা হয়। এরপরে আসে শিক্ষা, পরিবারে যদি শিক্ষার্থী বয়সী ছেলে মেয়ে থেকে থাকে তাদের লেখাপড়ার জন্য একেবারে কেজি ক্লাস থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, তাই না, তাদের শিক্ষা খাতের ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে রাখতে হবে। এরপরে আসবে চিকিৎসা, এরপরে চিকিৎসা খাতে যদি পরিবারে কেউ, চিকিৎসা খাতের জন্য কিছু কিছু বরাদ্দ রাখতেই হয়, কারণ অসুখ তো বলে কেউ আসে না, তাই না, কে কখন হঠাৎ অসুস্থ হয়ে যায়। আবার অনেক সময় থাকে যে জানা রোগীই থাকেন, একটু বয়স্ক সদস্য যারা, তারা বয়সজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগেন, তাদের জন্য ওষুধপত্র পথ্যের জন্য অর্থ বরাদ্দ রাখতে হয়। এরপরে আসো সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, মেহমানদারির খরচ, কারো হাত খরচ, কলেজ ইউনিভার্সিটিতে যে ছেলে মেয়ে যায় তাকে কিছু পকেট পানি দিতে হয় ইত্যাদি ইত্যাদি। অন্যান্য আয়া বুয়া, বুয়া থাকে বুয়ার বেতন, দারোয়ানের বেতন, ড্রাইভারের বেতন। আর সঞ্চয় অত্যাবশ্যক বলেছিলাম না, সঞ্চয়ের জন্য অর্থ বরাদ্দ রাখতেই হয়, সেটা তুমি 50 টাকা রাখো, 100 টাকা রাখো, 500 টাকা রাখো, 1000 টাকা রাখো, যেটাই করো। সম্পদের ব্যবস্থাপনার 3টে সম্পদের কথা আমরা এই অধ্যায়ে পড়ব, তার মধ্যে সবচাইতে মানব জীবনে যে গুরুত্বপূর্ণ সম্পদ কি, অর্থ সম্পদ, এবং এই অর্থ সম্পদটাই কি সবচাইতে বেশি সীমিত। সেই সম্পদের ব্যবস্থাপনা নিয়ে আমরা প্রথম পাঠটি পড়লাম। আশা করি তোমাদের জন্য সহজ লেগেছে, সহজ করে বোঝাতে পেরেছি। তোমরা পাঠটি পড়বে বাসায়, তাহলে আমাদের নেক্সট ক্লাসটাও তোমাদের বুঝতে সহজ হবে। আশা করি তোমরা পড়বে, নির্দিষ্ট সময় অ্যাসাইনমেন্ট করবে, আমাদের সাথে যোগাযোগ রাখবে। সে পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।